আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। সো আজকের ভিডিওটা হলো মেডিকেল প্রিপারেশন গাইডলাইন এ টু জেড। সো এই ভিডিওটা একটু লেন্দি হবে, বাট তুমি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই স্টেপগুলো ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমার একটা মেডিকেল কলেজে চান্স হবে। অ্যান্ড আমি ইন ডিটেলস বলবো যে কোন সাবজেক্ট কীভাবে পড়তে হবে, পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সো চলো আমরা শুরু করি। সো প্রথমেই আমি আগে অনুশীলনী নিয়ে কথা বলবো। অনুশীলনী নিয়ে কেন কথা বলবো? কারণ আমরা যদি লাস্ট 5 বছরের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, তাহলে একটা জিনিস নোটিস করব যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় 50%-এরও উপরের প্রশ্ন ডিরেক্ট অনুশীলনী থেকে দিয়ে দেয়। এখন এই জিনিসটা নিয়ে বা অনুশীলনী নিয়ে আসলে দেখবা যে অনলাইনে খুব একটা ক্রেজ নাই, বা অনলাইনে যতগুলো ভাইয়া আছে বা পিরেরা আছে তারা এটা নিয়ে খুব বেশি কথা বলে না, কারণ তারা জানে এই অনুশীলনী নিয়ে কথা বললে আসলে তাদের কিন্তু খুব একটা লাভ নাই। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, বিগত 5 বছরে যেমন অনুশীলনী থেকে 50%-এর উপরও বেশি প্রশ্ন আসছে, সামনেও আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। লাস্ট 5 বছর আসছে, এইবারও আসার সম্ভাবনা আছে। এখন আমি এখানে একটা জিনিস বলি, এইচএসসি 24 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলা কিন্তু অনুশীলনী থেকে প্রায় 65% প্রশ্ন ডিরেক্ট কমন ছিল, অর্থাৎ 65% প্রশ্ন ডিরেক্ট অনুশীলনী থেকেই তুলে দিছিল। তো এখন আমরা অনুশীলনী কী কী পড়বো? বাজারে তো অনেক রাইটারের অনুশীলনী আছে, বা অনেক রাইটারেরই তো আমার বই আছে, কোনগুলো পড়বো? তো চলো আমরা দেখি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনী পড়ব। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনী পড়ব। বায়োলজির ক্ষেত্রে আমরা মাজেদা ম্যাডামের অনুশীলনী, আলিম স্যারের অনুশীলনী এবং অক্ষরপত্র প্রকাশনী, যে দুইটা রাইটারের অনুশীলনী আছে, এগুলো পড়ব। এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, অক্ষরপত্র প্রকাশনী এবং মাজেদা ম্যাডামের অনুশীলনীর প্রায় 95% এমসিকিউ সেম, কারণ এখানে মেনলি বিভিন্ন বছরে বোর্ডে আসা প্রশ্নগুলাই দেওয়া আছে। সো এই দুইটা পড়ার ট্রাই করবা। 5% এমসিকিউ একটু ডিফারেন্ট। সো 5% ডিফারেন্ট এমসিকিউ কেন বাদ দিবা? দেখলে তো সুবিধা আছে। পাশাপাশি এখানে আমি আরেকটা কথা বলে রাখি, বায়োলজির যে অনুশীলনী আছে এটা তুলনামূলক সোজা বা সহজ। তুমি যদি মেইন বই ভালো করে পড়ো, তাইলে আসলে অনুশীলনী প্রশ্ন খুব একটা টাফ লাগবে না, অ্যান্ড এগুলো খেয়াল রাখাও খুব ইজি। কিন্তু আমার এই ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনী কিন্তু ভালো রকমেরই টাফ। এখন তুমি ভাবতেছো যে তোমার বেলা যদি অনুশীলনী থেকে প্রশ্ন দেয়, তুমি কোপাই দিয়ে আসবা, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। কিন্তু তুমি তোমার আশেপাশে চান্স পাওয়া ভাইয়া আপু, আই রিপিট, চান্স পাওয়া ভাইয়া আপুদের জিজ্ঞাসা করবা, তারাও কিন্তু অনুশীলনীর 1-2টা প্রশ্ন ভুল করে আসছে, চান্স পাওয়া মানুষজন। ইভেন আমার রোলমেট যে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে, সেও অনুশীলনী 2টা প্রশ্ন ভুল করে আসছিল। সো অনুশীলনীর প্রশ্ন কিন্তু খুব একটা সোজা না, বা এইটা ভাবারও কোনো কিছু নেই যে অনুশীলনী থেকে প্রশ্ন দিলে আমরা একদম কোপাই দিয়ে আসবো। জিনিসটা ভাবতে বা দেখতে যত সোজা লাগে, আসলে ওটা কিন্তু ততটা সোজা না। সো অনুশীলনীতে আমাদের ভালোভাবে এমফেসাইজ দিতে হবে। এখন এখানে আমি একটা কথা বলি, তুমি যদি এই যে অনুশীলনীগুলোর কথা বললাম, এগুলো যদি আটা গাছে তোতা পাখির মতন মুখস্থ রাখতে চাও, অর্থাৎ শুধুমাত্র অনুশীলনী পড়ে মুখস্থ রাখতে চাও, তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। এর জন্য তোমাকে অবশ্যই একটা কাজ করতে হবে। সেটা হলো কি, আগে দাগানো বই পড়া, অর্থাৎ আগে মেইন বই পড়া, তারপর তুমি অনুশীলনী পড়বা, অর্থাৎ দাগানো বই প্লাস অনুশীলনী। তাইলে তোমার খেয়াল থাকবে। এখন তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি এমনি এমনি একটা চ্যাপ্টার অনুশীলনী, যেটা তুমি মেইন বই পড়ো নাই, খেয়াল রাখার ট্রাই করো, যেটা তুমি আগে কখনোই পড়ো নাই। দেন তুমি দেখবা যে তোমার একদিন খেয়াল রাখবে, 2 দিন খেয়াল রাখবে, 3 নম্বর দিনে তুমি যাই ভুলে যাবা। সো এই জন্য আমাদেরকে মেইন বই প্লাস অনুসরণী এভাবে পড়তে হবে, যে আগে আমি মেইন বই পড়বো, তারপর আমি অনুসরণীর যতগুলো প্রশ্ন আছে এগুলো বুঝে বুঝে মুখস্থ করবো। আই রিপিট, বুঝবো প্লাস মুখস্থ করব, কারণ আমাকে 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হবে। ঠিক আছে? সো আমরা অনুসরণীর যে এমসিকিউগুলো আছে এগুলো বুঝে বুঝে মুখস্থ করব, কিন্তু ফার্স্টে আমরা দাগানো মেইন বই পড়ব। এখন এই যে অনুশীলনী প্রশ্নগুলো পারার আরেকটা ভালো টেকনিক আছে, যেটা করলে আসলে তোমাদের অনেক উপকার আসবে, ইভেন এটা আমি নিজেও করছিলাম। সেটা হলো অনুশীলনের উপর এক্সাম, অর্থাৎ অনুশীলনী এক্সাম ব্যাচ। এখন তোমরা যারা বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, তোমরা একটা জিনিস নোটিস করবা, অফলাইনে কিন্তু আসলে অনুশীলনের উপর এক্সাম নেওয়া হয় না আলাদাভাবে। সো আমাদের হাল্ক স্ম্যাশ মেড প্রো ব্যাচ, যেটা হলো আমাদের ফুল মেডিকেল কোর্স এবারের, এখানে যদি তুমি এনরোল করো, তাহলে অনুশীলনী এক্সাম ব্যাচ টোটালি ফ্রি পাচ্ছ। পাশাপাশি এখানে আমাদের যতগুলো এক্সাম আছে, এই এক্সামের মধ্যেও আমরা বেশ কিছু প্রশ্ন দিছি ডিরেক্ট অনুশীলনী থেকে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা তো ডিরেক্ট অনুশীলনী থেকেই প্রশ্ন দেয়। সো আমাদের এই প্রশ্নের মধ্যে ডিরেক্ট অনুশীলনী থেকে কিছু প্রশ্ন দেওয়ার কারণটা কি জানো? তুমি যদি ওগুলো পারতে চাও, তাহলে তোমাকে অনুশীলনী পড়তে হবে, পাশাপাশি তোমার অনুশীলনী প্রশ্ন কিছু পরিমাণে প্র্যাকটিস হবে। আবার সাথে যেহেতু আমি অনুশীলনী এক্সাম বেস ফ্রি পাচ্ছি, সো আমি যদি অনুশীলনীর উপর এক্সাম দিই আলাদাভাবে একটা চ্যাপ্টারের, তখন কিন্তু এটার উপর বেশি আমার আয়ত্ত চলে আসবে। এই জন্য এই কয়েকটা রাইটারের আমরা অনুশীলনী ভালোভাবে পড়বো। আর একটা কথা বলে রাখি, এই আমাদের হাউস ম্যাশ মেড প্রো ব্যাচটা যেটা আছে, এখানে যদি তুমি
AD20 কুপন কোড ইউজ করো, তাহলে এই কোর্সটা কিন্তু তুমি 2200 টাকায় পাই যাবা। ইন টোটাল প্রাইস 2800 সামথিং, বাট এই কুপনটা ইউজ করলে 2200 টাকায় তুমি পাই যাবা। সো অনুশীলনী আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, অ্যান্ড এই অনুশীলনী পড়তে হবে। এখন আমরা এর পরের টপিকে যাই, সেটা হলো বায়োলজি। বায়োলজি নিয়ে কথা বলতে হবে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি তুলনামূলক অন্যান্য জায়গার বায়োলজি থেকে একটু কঠিন হয়, ঠিক আছে? সো বায়োলজি নিয়ে কথা বলার শুরুতে আমি একটা কথা বলে রাখবো, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তারা 4টা জিনিস কখনোই বাদ দিবা না। সেটা হলো কি কি? একটা হলো ছক, একটা হলো বৈশিষ্ট্য, একটা হলো উদাহরণ এবং কাজ। ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, কাজ। আমাদের মেইন বইয়ের মধ্যে যতগুলো ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ পাবো সবগুলো ঠাডায় মুখস্থ করবো, ঠিক আছে? এখন অনেক গাধার বাচ্চা আসে আমাকে বলবে যে ভাইয়া তাহলে বাদ কি থাকলো? আরে আরে ভাই, একটা 500 পেজের বইয়ে কি শুধুমাত্র ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ আছে? আজমল স্যারের বই 500 পেজ, হাসান স্যারের বই 500 পেজ। এই 500 পেজ 1000 পেজ কি শুধুমাত্র ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ দিয়ে আছে? আরো অনেক কিছুই আছে, বাট এই কয়েকটা জিনিসে একটু বেশি ইমফাসাইজ দিবা। কেন বেশি ইমফাসাইজ দিবা? কারণ তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজির প্রায় 80% প্রশ্নই কিন্তু আমার এই ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ থেকে আসে। কিছু ছক আমাদের বাদ দিতে হয়, কিছু বৈশিষ্ট্য আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট ম্যাক্সিমাম প্রায় 95% ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ আমাদের গুরুত্বপূর্ণ। সো এই ছক, বৈশিষ্ট্য এবং উদাহরণ এবং কাজ থেকেই আমার 80% বায়োলজি এমসিকিউ আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো এগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর কেউ কমেন্ট করবে না যে এগুলো বাদ দিয়ে তাহলে আর থাকলো কি? 500 পেজের একটা বই খুলে দেখবা, আর অনেক কিছু আছে, ঠিক আছে? সো বায়োলজির ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস বাদ দিব না, বাট বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই অবশ্যই লাগবে, সেটা হলো আমার একটা ভালো দাগানো বই। একটা ভালো দাগানো বইয়ের গুরুত্ব অনেক অনেক বেশি। কারণটা কি? কারণ বইয়ের আসলে সব কিছু লাগে না। ইভেন তুমি যখন প্রথমবার একবার এমনি রিডিং দিবা, তারপর তোমাকে বারবার খালি ওই দাগানো লাইনই পড়তে হবে। পরীক্ষার আগে রাতেও তুমি যদি দেখে যেতে চাও, তাহলে তোমাকে ওই দাগানো লাইন বা দাগানো অংশগুলোই দেখে যাইতে হবে। তো এই জন্য একটা তোমার ভালো দাগানো বইয়ের সোর্স লাগবে। আর আমরা একটা খুব খারাপ একটা কাজ করি, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে দেখছি, তারা আসলে দাগানো বইয়ের কোয়ালিটি দেখে না। তারা দেখে দাগানো বইটা দেখতে কেমন, সুন্দর না খারাপ। সো অনেকে করে কি, যে অনলাইনে বিভিন্ন দাগানো বই পাওয়া যায় ফ্রিতে, যেটা আসলে বিভিন্ন সুন্দর সুন্দর কালি দিয়ে দাগানো, বিভিন্ন হাইলাইটার দিয়ে দাগানো, স্কেল দিয়ে দাগানো, and দেখতে খুব সুন্দর লাগে। বাট আলটিমেটলি ওই দাগানো বইয়ে অনেক বেশি জিনিস দাগানো আছে, অথবা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসই দাগানো নাই। সো তোমাকে একটা ভালো দাগানো বইয়ের সোর্স লাগবে, যেখানে আসলে মেইন মেইন জিনিসগুলো, যেগুলো বিগত বছর প্রশ্ন আসছে, বিগত বছরে আসতে পারে, এগুলোই দাগানো আছে, অযাচিত কোনো জিনিস দাগানো নাই। সো এরকম একটা দাগানো বই তোমাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে, অ্যান্ড ওই দাগানো বই দেখে তোমার মেইন বইটাও দাগাইতে হবে। সো আমরা আমাদের ফুল মেডিকেল কোর্স যেটা আছে, এখানেও আমরা দাগানো বই সাপ্লাই দিচ্ছি, যেগুলো আমি দাগাইছি, আমার ভাই এস এম আনাস ফেরদৌস, তানজিম ভাই, সাইমুল ভাই, এই 4 জনে মিলে সবগুলো চ্যাপ্টার আমাদের দাগানো হয়েছে। সো তুমি চাইলে আমাদের কোর্সে এনরোল করো যদি, তাহলে ওই দাগানো বইটাই যদি পড়ো তাহলে মোর দেন এনাফ। ওকে, সো এরপরে আমরা আসি এরিয়া মার্কিং। বায়োলজির ক্ষেত্রে এরিয়া মার্কিং অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরে অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলা বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে 27টা প্রশ্নই ছিল বিগত বছরের সেম এরিয়া থেকে। সেম প্রশ্ন না, বাট সেম টাইপ, সেম এরিয়া থেকে। সো আমরা একটা জিনিস বলতে পারি যে ধরো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব ইজি হলো, ইজি হলে 30টার মধ্যে 28টা বা 29টাই সেম এরিয়া বা সেম টাইপ থেকে আসবে। কিন্তু প্রশ্ন যদি কঠিন হয়, যেমন আমাদের বেলা অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের বেলা কিন্তু বায়োলজির প্রশ্ন খুব কঠিন ছিল, তুমি আমাদের প্রশ্নটা দেখিও। বাট তাও সেম টাইপ বা সেম এরিয়া থেকে 30টা প্রশ্নের মধ্যে আমার কয়টা প্রশ্ন আসছিল ভাইয়া? 22টা প্রশ্ন সেম টাইপ বা সেম এরিয়া থেকে আসছিল, বাকি প্রশ্নগুলো এমনি পারা যাইতো। সো এই জন্য এরিয়া মার্কিং করে পড়া খুব গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে বায়োলজি অবশ্যই এরিয়া মার্কিং করে পড়তে হবে। এখন এটা বাদ দিয়েও বায়োলজি যেহেতু অনেক বড় একটা সাবজেক্ট, অনেক কিছু মুখস্থ রাখতে হয়, প্রায় 500 পেজ 1000 পেজের। আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে টোটাল 1000 পেজ আছে। এই 1000 পেজের আসলে সব কিছু লাগে না। বায়োলজির ক্ষেত্রে একটা রুল খুব বেশি কাজে দেয়, সেটা হলো কি জানো? 80-20 রুল। এই 80-20 রুল দিয়ে আসলে কি বোঝায়? 80-20 রুল দিয়ে আসলে বোঝায় যে বায়োলজির 80% ইনফো মুখস্থ রাখতে হবে, 20% ইনফো তোমাকে বাদ দিতে হবে। এগুলো দেখারও দরকার নাই, এগুলো না আসবে মেডিকেলে, না আসবে ভার্সিটিতে, না আসবে আমার একাডেমিকে। সো এই 20% ইনফো কিন্তু জানা গুরুত্বপূর্ণ। আর এখানে আমি একটা কথা বলে রাখি, কোন জিনিস লাগবে এইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা জানা, যেটা আমার আসবে না, কারণ ওগুলো আমি দেখবো না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আমাদেরকে 80-20 রুল ফলো করে বায়োলজি পড়তে হবে, অর্থাৎ এরিয়া মার্কিং করে পড়তে হবে। সো আমাদের যে মেইন বইটা আছে সেটা হলো এরকমভাবে এরিয়া মার্কিং করে দাগানো। পাশাপাশি আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা সেপারেটলি চ্যাপ্টার ওয়াইজ এরিয়া মার্কিং পিডিএফ দিচ্ছি।
অর্থাৎ সে আগে ক্লাস করবে, তারপর সে যখন মেইন বই পড়তে যাবে, মেইন বই পড়ার আগে যদি একবার এরা মার্কিং পিডিএফটা দেখে, তাহলে কিন্তু তার মাথায় চলে আসবে যে বিগত বছরের এই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে অ্যান্ড কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে। সো তোমরা এরকম আমাদের কোর্সে যদি এনরোল করো তাহলে এরা মার্কিং পিডিএফ পাবা। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া আপনি আমাকে একটা ফ্রি মেথড বলেন, আমি আপনার কোর্সে ভর্তি হলাম, ঠিক আছে, আমি তোমাকে ফ্রি মেথডটা বলতেছি। সেটা একটু লেন্দি হবে বাট ইজি, একটু কষ্ট হবে বাট কাজটা হলো সোজা। সেটা হলো কি ভাইয়া, তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক এবং মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক এই দুইটাই খুলে বসবা। এই দুইটা খুলে বসলে তুমি দেখবা যে কিছু জায়গা থেকে আমার বিগত বছর অনেক অনেক বেশি প্রশ্ন দিছে, কিছু জায়গা থেকে আমার প্রশ্ন দেয় নাই বা দিলেও কম। ইভেন তুমি যদি প্রশ্নগুলো টাইপ দেখো তাইলেও তোমার মাথায় চলে আসবে যে এখান থেকে আসলে কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে। একটা সিম্পল উদাহরণ বা একটা সিম্পল চ্যাপ্টার দিয়ে আমি তোমাদের বুঝাই, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা, তাই না? সো তুমি যদি মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো তাহলে তুমি দেখবা যে শুরু থেকে নন কোডেড পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এখান থেকে বিগত বছরে মেডিকেল এবং ভার্সিটি দুই জায়গাতেই সব থেকে বেশি প্রশ্ন দিছে আমাদের। তাহলে কি করতে হবে, এই নন কোডেড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ঠাড়ায় মুখস্থ করতে হবে, এখানকার কিওয়ার্ডগুলো ভালোভাবে মনে রাখতে হবে। পাশাপাশি তুমি একটা জিনিস নোটিস করবা যে আমার সবগুলো উদাহরণ সবগুলো সাইন্টিফিক নেম লাগে না, 3টা পর্বের সাইন্টিফিক নেম লাগে যেগুলো থেকে বিগত বছরে প্রশ্ন দিছে। সেটা হলো কি কি, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা এবং অ্যানালিডা। এই 3টা পর্বের উদাহরণগুলো সাইন্টিফিক নেমগুলো আমার লাগে, অন্যগুলো লাগে না। সো দেখো তোমাকে কিন্তু বাকি যে 6টা পর্ব আছে এগুলো কিন্তু তোমার মুখস্থ রাখতে হচ্ছে না, শুধুমাত্র এই 3টা পর্বের যদি উদাহরণগুলো মুখস্থ রাখো তাইলে কিন্তু তোমার ইজি হয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সাল, বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন আবিষ্কারকের নাম এগুলো আসলে বায়োলজির জন্য লাগে না, এটা যদি তুমি এরা মার্কিং করো তাইলেই তুমি বুঝে যাবা। এই জন্য দেখবা যে তোমার পড়াটা না খুব ইজি হয়ে যাবে, বায়োলজি পড়াটাও খুব ভালো লাগবে, অর্থাৎ যেহেতু অল্প জিনিস মুখস্থ করতেও মজা লাগবে, ঠিক আছে। সো এই জন্য অবশ্যই অবশ্যই এরিয়া মার্কিং করে পড়তে হবে। আমাদের কোর্সে এনরোল করলে আমরা আমাদের ক্লাসগুলোও এরিয়া মার্কিং করে নিছি, অর্থাৎ ক্লাসের মধ্যে আমরা বলেছি কোন কোন জিনিস লাগবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বিগত বছর প্রশ্ন আসছে। পাশাপাশি তোমরা যেন বই পড়ার টাইমে একটা এরিয়া মার্কিং পিডিএফ পাও সেটাও আমরা এনশিওর করছি। তুমি চাইলে ডেমো কন্টেন্টে দেখে নিতে পারো আমাদের এরিয়া মার্কিং পিডিএফটা। এখন এক্সট্রা রাইটার ইনফো, সো লাস্ট কয়েক বছর ধরে এক্সট্রা রাইটার থেকে বেশ কিছু ইনফো দিচ্ছে, বাট আমি নিজেও আসলে এক্সট্রা রাইটার পড়ছিলাম, বাট আমি আসলে খেয়াল রাখতে পারিনি। আমি আজমল স্যার এবং হাসান স্যার মেইন বই পড়ছিলাম, সাথে আমি আলিম স্যার এক্সট্রা রাইটার হিসেবে পড়ছিলাম, কারণ আমার ব্যাচের আগের ব্যাচে অর্থাৎ এইচএসসি 22 ব্যাচ যখন মেডিকেল অ্যাডমিশন দিল তাদের বেলা আলিম স্যার থেকে বেশ কিছু প্রশ্ন দিছিল, আমি ওই লোভে আলিম স্যার পড়ে গেছিলাম। কিন্তু দুঃখের কথা হলো আমি আসলে খেয়াল রাখতে পারিনি, পরীক্ষায় হলে ঠিক মতন দাগায় আসতে পারিনি। সেটার একটা বড় কারণ ছিল আমি আসলে আলিম স্যারের সব কিছুই পড়তে গেছিলাম। সো এক্সট্রা রাইটারের ক্ষেত্রে তোমরা চাইলে পড়তে পারো এক্সট্রা রাইটারের ইনফো, কোনো সমস্যা নেই, আমি নিজে পড়ছি, তোমাদেরকেও এনকারেজ করবো যে অবশ্যই পড়তে পারলে ভালো। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে তুমি আজমল স্যার এবং হাসান স্যারের বই অবশ্যই 95% পারো, অর্থাৎ তোমাকে যদি আমি আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে একটা 100 মার্কের এমসিকিউ এক্সাম নেই, তুমি ওখানের মধ্যে 95 বা 90+ মার্ক পাবা। তারপর তুমি যদি চাও তাহলে তুমি এক্সট্রা রাইটার দেখতে পারো। এখন এক্সট্রা রাইটার আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, চ্যাপ্টার টু চ্যাপ্টার ভ্যারি করে। যেমন কিছু এক্সট্রা ইনফো আমার আজিবুর স্যারে ভালো আছে, যেমন জিনতত্ত্ব এবং বিবর্ধন আজিবুর স্যারের ইয়াতে ভালো আছে। আবার ধরো যে কিছু এমসিকিউ বা কিছু ইনফো আলিম স্যারের বইগুলোতে ভালো আছে। সো এর জন্য না এই এক্সট্রা রাইটার ইনফোটা একটু এরিয়া মার্কিং করে পড়তে হবে, অথবা তুমি যে কোনো একটা বই ফলো করতে পারো, অর্থাৎ তুমি চাইলে সব কিছু আলিম স্যার ফলো করতে পারো, অথবা সব কিছু চাইলে তুমি অক্ষরপত্র প্রকাশনী অর্থাৎ আজিবুর স্যার এবং নুরি পারভিন খানম ম্যাডাম এনাদের বইটা ফলো করতে পারো, বাট যে কোনো একটা বই ফলো করতে পারো আগে আজমল স্যার এবং হাসান স্যারের বই ভালোভাবে পড়া শেষ করার পর। এখানে আমি একটা এক্সট্রা রাইটার ইনফো নিয়ে একটা স্ক্যাম তোমাদের আগে বলে রাখি, তোমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেডিকেল কোর্সে ভর্তি হবা, তোমাদেরকে এক্সট্রা রাইটার ইনফোর জন্য একটা চিকন বই দেওয়া হবে অ্যান্ড বলে দেওয়া হবে যেখানে সবগুলো এক্সট্রা রাইটার ইনফো অ্যাড করে দেওয়া হয়েছে। বাট তুমি আমার কথাটা বিশ্বাস না করলে নিজে একবার ডেমো দেখবা, সেটা হলো যে কোনো একটা চ্যাপ্টারের তুমি ওই এক্সট্রা রাইটার ইনফোগুলো দেখবা, তুমি দেখবা যে ওখানকার প্রায় 90% ইনফোই আমার আগে থেকেই আজমল স্যার এবং হাসান স্যারের বই আছে, জাস্ট ওনারা নাম দিছে এক্সট্রা রাইটার ইনফো অ্যান্ড তোমরা গবেটের মতন ওইটাই পড়ে যাও অ্যান্ড আলটিমেটলি কোনো লাভই হয় না। সো এটা বলতে গেলে একটা টোটাল স্ক্যাম। সো আমরা এক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা একটা কাজ করছি, সেটা হলো কি যে আমরা এক্সট্রা রাইটার ইনফো হলো এরিয়া মার্কিং করে বানাইছি, অর্থাৎ এরিয়া মার্কিং করে আমরা একটা পিডিএফ বানাইছি যেটা নাম দিচ্ছি আমরা ইউনিভার্সাল পিডিএফ। এখন দেখো আমি একটা শুরুতে বললাম না যে আমি আসলে আলিম স্যারের বই পড়ে গেছিলাম, বাট আমি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা খুব একটা লাভ করতে পারিনি, আমি সব কিছু ভুলে গেছিলাম। কারণটা ছিল কি যে আমি সব কিছু পড়তে গেছিলাম, কিন্তু আমি যদি আলিম স্যারের বইটা এরিয়া মার্কিং করে পড়তাম
তাহলে কিন্তু আলটিমেটলি আমার পজিশন যেটা ছিল এটা একটু আগায় যাইতো, বা আমার চান্স পাওয়ার যে রেশিওটা ছিল এটাও ধরো যে টপ 100-এ আমি ঢুকে যাইতাম আর কি। সো এক্সট্রা রাইটার ইনফো আমাদেরকে অবশ্যই এরিয়া মার্কিং করে পড়তে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, সে টু সে মানব দেহের প্রতিরক্ষা, এটা হলো বায়োলজি সেকেন্ড পেপার একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো তুমি যদি মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে তুমি একটা জিনিস দেখবা যে এখান থেকে বিগত বছরে 3টা জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন দিছে। 1, ভ্যাকসিনের প্রকারভেদ, 2, অ্যান্টিবডির প্রকারভেদ এবং এর কাজ, মানবদেহের প্রতিরক্ষা স্তরের উদাহরণ। এই 3টা জায়গা থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন দিছে। সো আমাদের যে ইউনিভার্সাল পিডিএফ আছে, যেটাতে আসলে আমরা এক্সট্রা রাইটার ইনফো অ্যাড করছি, এখানে আমরা এমনভাবে বানাইছি যে অন্যান্য রাইটারের বইয়ে অ্যান্টিবডির প্রকারভেদের মধ্যে বা অ্যান্টিবডির কাজের মধ্যে কি কি কাজ এক্সট্রা অ্যাড আছে যেগুলো আজমল স্যারের বই নেই, ওগুলো আমরা অ্যাড করেছি। কিছু জায়গায় আমরা হাতে লিখে দিছি, কিছু জায়গায় আমরা পুরো অন্য বইয়ের একটা পেজই অ্যাড করে দিছি। ভ্যাকসিনের প্রকারভেদের মধ্যে আর কি কি ভ্যাকসিনের প্রকারভেদ আমার অন্যান্য রাইটারে আছে ওগুলো আমরা অ্যাড করে দিছি। কারণ এগুলো জায়গা থেকে যেহেতু বিগত বছরের প্রশ্ন আসছে, এরকম করে যদি আমি এরিয়া মার্কিং করে পড়ি তাহলে আমার সুবিধা না। সো এই জন্য আমাদের কোর্সে যারা এনরোল করছে তাদের আমরা ইউনিভার্সাল পিডিএফ দিছি। তারা যদি ওই একটা পিডিএফ পড়ে তাদের এক্সট্রা রাইটারের সকল ইনফো পড়া হয়ে যাবে। আর তোমরা যারা বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মের যে চিকন এক্সট্রা রাইটারের বইগুলো দেখতেছো না, এগুলো আসলে টোটাল একটা স্ক্যাম। আমার কথা বিলিভ না হলে চুপচাপ নিজে খুলে দেখো, দেখবা যে বেশিরভাগই বোগাস তথ্য দিয়ে ভরা, কোনো এরিয়া মার্কিং করে বানানো নাই। এছাড়া আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে ধরো যে বলতেছো যে ভাইয়া আমি আপনার কোর্সে ভর্তি হবে না, আপনি আমাকে ফ্রি উপায় বলেন যে কীভাবে আমি এক্সট্রা রাইটারের ইনফো এরিয়া মার্কিং করে পড়বো। সিম্পল উপায় দেখো, তুমি ওই প্রথমের মতন কাজ করবা, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক খুলবা বায়োলজির, দেখবা যে কিছু কিছু জায়গা থেকে বিগত বছরে অনেক বেশি প্রশ্ন দিছে, কিছু কিছু জায়গা থেকে আমার প্রশ্ন দেয়নি। যেগুলো জায়গা থেকে প্রশ্ন দিছে এগুলো জায়গা তুমি মার্ক করার পর তুমি যে এক্সট্রা রাইটার ফলো করতে চাও সেই এক্সট্রা রাইটার থেকে ওটা খুঁজে বের করো, খুঁজে বের করে দেখো যে কোন কোন এক্সট্রা লাইন অ্যাড করা আছে, দেন ওটা তোমার মেইন বইয়ে লাগাই দাও। সো এই কাজটা অনেক লেন্দি, বাট এই কাজটা আমরা তোমাদের ফ্রিতে করাই দিছি আমাদের কোর্সে, ঠিক আছে। এরপর আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, আই রিপিট, সব থেকে গুরুত্বপূর্ণ হলো বারবার রিভাইজ দেওয়া। অর্থাৎ একটা পোলা যে একটা চ্যাপ্টার 3 দিন ধরে পড়ছে এবং আরেকটা পোলা যে ওই একই চ্যাপ্টার একদিনে পড়ছে বাট সে 3বার রিভাইজ দিছে, সে হলো বেশি আগায় থাকবে, অর্থাৎ দ্বিতীয় পার্সনটা বেশি আগায় থাকবে। কারণটা কি? কারণ তুমি একটা চ্যাপ্টার যদি 5 দিন ধরে পড়ো, কখনোই তোমার ওই চ্যাপ্টারটার উপর পারফেকশন আসবে না। তুমি ক্লাস করো, নোট করো, গাইড দেখো, যা ইচ্ছা তাই করো, কখনোই একটা চ্যাপ্টারের উপর একবারে পারফেকশন আসবে না। সেটা 5 দিন হোক অথবা 10 দিন হোক, কখন পারফেকশন আসবে? বায়োলজির যে কোনো একটা চ্যাপ্টারের উপর যখন তুমি সেটার উপর বারবার রিভাইজ দিবা, বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সেম প্রযোজ্য, যে তুমি এটাকে বারবার রিভাইজ দিচ্ছ, তখন তোমার ওই চ্যাপ্টারটার উপর দক্ষতা আসবে, তার আগে আসবে না। সো এক্ষেত্রেও আমি তোমাদের একটু সাবধান করে দিই, আমি যেহেতু নিজেও তোমাদের সেম ব্যাচেরই, বলতে গেলে আমি 23 ব্যাচ, তোমরা 25 ব্যাচ। সো আমি এগুলো জানি, এই অনলাইনের স্ক্যামগুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানি। ইভেন আমার অনেক ফ্রেন্ড এই কারণে চান্স পায় নাই। সেটা হলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তোমাকে লাইভ ক্লাসের মূলা ধরায় দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা ঠিক 23 থেকে 25 দিন আগে তোমার সিলেবাসটা শেষ করাবে। লাস্ট 23 থেকে 25 দিন তারা আলাদাভাবে একটা রিভিশন কোর্স বেচবে বাইরের মানুষের কাছে। এই জন্যই তোমাদের হলো সিলেবাস শেষ করে 23 থেকে 25 দিনে, লাস্ট 23 থেকে 25 দিনে আগে আসে তোমার এই সিলেবাসটা শেষ হবে, অ্যান্ড দেন তোমাদেরকেও রিভিশন কোর্সে ঢুকাই দিবে, তারপর বাইরের মানুষকেও রিভিশন কোর্সে ঢুকাবে, দেন বলবে যে তোমাদের এখন রিভিশন হবে। তুমি একটা জিনিস নোটিস করবা, দেখবা যে এই যখন রিভিশন কোর্সটা বেচতেছে না, তখন দেখবা যে বোটানি একটা খুব উদ্ভিদ বিজ্ঞান খুব ইম্পর্ট্যান্ট একটা পেপার, পাশাপাশি অনেক কঠিন, এটার জন্য মাঝে একদিনও গ্যাপ দিবে না। তারা এইভাবে তোমাদের সিলেবাস শেষ করাবে, অ্যান্ড ইন টোটাল আমি বলি তোমাদের বলবে যে আমরা তোমাদের 2বার সিলেবাস শেষ করছি, বাট এটা দিয়ে আসলে কখনোই হয় না। মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য কম করে তোমাকে 4বার সিলেবাস হলো রিভাইজ দিতে হবে। যখন তুমি একটা চ্যাপ্টার 4বার পড়বা তখন তুমি চ্যাপ্টারটার উপর মাস্টার হবা। সো এই জন্য আমরা আমাদের মেডিকেল কোর্সে কি করছি, যে আমরা আমাদের মেডিকেল কোর্স যেটা আছে এখানে হলো 2 মাস 15 দিনে ফুল সিলেবাস একবার শেষ করাবো। এরপর তোমাদের হলো 4টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার এরকম করে বারবার রিভাইজ দেবো, ঠিক আছে। সো এই জন্য আমি তোমাদের আগে থেকেই এই যে স্ক্যাম, এটা আমি তোমাদের আগে থেকে জানায় রাখলাম, কারো বলির পাঠা হইও না। এটা আসলেই খুবই স্যাড একটা বিষয়। তোমরা আসলে লাইভ ক্লাস নিয়ে অনেক ফ্যান্টাসিতে ভুগো, বাট আলটিমেটলি এটা কারণে তোমাদের অনেকের চান্স মিস যায়। আমরা সবসময় দেখি কারা চান্স পাইছে, বাট কারা চান্স পায় না এদের দিকে আমরা কখনোই তাকাই নাই। তোমরা তোমাদের আশেপাশে যে সকল ভাইয়া আপুরা চান্স পায় না এদের কাছে জিজ্ঞাসা করবা, এরা দেখবা কিছু কিছু প্ল্যাটফর্মকে অভিশাপ পর্যন্ত দেয় যে ও শুধুমাত্র ওই কোর্সটাতে ভর্তি হয়েছিল অ্যান্ড আলটিমেটলি ওর সিলেবাসটা শেষ করেছে পরীক্ষার ঠিক 25 দিন আগে, তারপর সে 25 দিন পাইছে শুধুমাত্র আরেকবার রিভাইজ দেওয়ার জন্য। 25 দিনে কি আসলে রিভাইজ পসিবল? কখনোই না। কিন্তু এই জন্য আমি বারবার বলতেছি যে অবশ্যই তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 4বার রিভাইজ দিতে হবে, ঠিক আছে।
সো আমরা আমাদের ফুল মেডিকেল কোর্সে কিন্তু 2 মাস 15 দিনে সিলেবাসটা তোমাদের শেষ করে দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড আমরা শেষ করাও ছাড়বো, ঠিক আছে। এরপর আমরা আসি যে পার্সোনাল মেন্টরশিপ বা গাইডলাইন। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময়কাল হলো মাত্র 4 মাস সময়। এই পরীক্ষাটা সবার আগে হয়। সো এই 4 মাস সময়ে আসলে অনেকে ভুল পথে চলে যায়, অনেকে মেন্টাল ডিপ্রেশনে চলে যায়, অনেকের ফ্যামিলিয়াল প্রবলেম বা অনেকের পড়তে ইচ্ছা করে না। সো এইরকম আসলে অনেক প্রবলেমের শিকার তুমি হবা। আমি নিজে হয়েছিলাম। আমার তো নিজের মেন্টর ছিল আমার ভাই। সো তোমাদের মেন্টর হিসেবে থাকছি আমি, পাশাপাশি আমার ভাই এএসএম আনাস ফেরদৌস। সো তোমরা যারা আমাদের মেডিকেল কোর্সে ভর্তি হবা তাদের জন্য আমরা ডেডিকেটেড একটা টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ খুলছি, যেখানে যারা আমাদের পেইড স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা ডিরেক্টলি কমিউনিকেট করব। পাশাপাশি তোমাদের সাথে আরও ফেস টু ফেস কমিউনিকেশনের জন্য আমি এবং আমার ভাই এএসএম আনাস ফেরদৌস দুইজনে মিলে মাসে 2টা করে জুম সেশন নিব, যেখানে আমরা তোমরা আমাদেরকে ডিরেক্টলি কোয়েশ্চেন আস করতে পারবা। এখন এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার 4 মাস সময় আছে, যেই 4 মাস সময় তোমাকে টোটাল 4বার রিভাইজ দিতে হবে ফুল সিলেবাস। এই টাইমে যদি তুমি একবার ভুল পথে চলে যাও না, ফিরে আসার সম্ভাবনা কম, চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক কমে যায়। সো যারা আসলে বড় লোকের পোলা আসো তারা চাইলে বাসায় যে কোনো একটা মেডিকেলের ভাইয়া বা আপু রাখতে পারো, এটা রাখতে পারলে ভালো, ক্ষতি নাই কোনো। আর তুমি যদি মেডিকেল ভাইয়া বা আপু না রাখতে পারো, আমাদের কোর্সে যদি এনরোল করো, তাও তুমি 24/7 একটা মেন্টরশিপ পাবা। এখন এই মেন্টরশিপটার গুরুত্ব কি বা গাইডলাইনটার গুরুত্ব কি, তুমি একটা জিনিস নোটিস করবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাকে পড়তে হবে নিজে, আমরা শুধু তোমাদেরকে পথ দেখাই দেবো। সো ভালো পথ দেখার জন্য, মানে ভালোভাবে পথ দেখানোর জন্য অনলাইনে কে বেস্ট? অবশ্যই এএসএম আরাফাত ফেরদৌস এবং তার ভাই এএসএম আনাস ফেরদৌস, এই দুজনের উপর কেউ আছে? সো অবশ্যই একটা ভালো মেন্টরশিপ লাগবে। ভালো একজন মেন্টর থাকলে না তোমার এই যে মেডিকেলের যে জার্নিটা আছে এটা অনেকটা স্মুথ হয়ে যায়। ভাইয়া এটা অ্যান্সারটা কি ভুল আছে কিনা, ভাইয়া এটা পড়বো কিনা, বা ভাইয়া এটা কোথা থেকে পড়বো, ভাইয়া পড়তে ভালো লাগতেছে না, এটা যদি তুমি একটা রিপ্লাই পাও না, আসলে নিজের কাছে ভালো লাগে। একটা মেন্টর সাপোর্ট পাইলে না অনেক ভালো লাগে। আমি নিজে একটা জিনিস বলি, আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় ডিএমসিতে চান্স পাওয়ার অন্যতম বড় একটা কারণ ছিল, 1 আল্লাহর রহমত, আমার মায়ের দোয়া, 2 আমার ভাইয়ের অবদান। আমার ভাই আমাকে যে পরিমাণ মেন্টাল সাপোর্টটা দিছিল, এটা যদি আমি না পাইতাম তাহলে হয়তো আমার ডিএমসি হইতো না, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি এবং আমার ভাই চেষ্টা করবো এবার তোমাদের সর্বোচ্চ মেন্টাল সাপোর্টটুকু দেওয়ার, ঠিক আছে। সো তুমি আমার এবং আমার ভাইয়ের কাছ থেকে মেন্টাল সাপোর্ট না নিতে চাইলেও তুমি যে কোনো একজন ভালো মেন্টর রাখবা বাসায় অথবা অনলাইনে, অ্যান্ড ওর কথাই শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা। আচ্ছা, এরপরে আসি আমরা হলো চ্যাপ্টার ওয়াইজ। সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ কেন বলছি, সাবজেক্ট ওয়াইজ। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সব থেকে বড় একটা প্যাচ লাগে, এটা অন্য সব কিছুর সাথে আলাদা। মেডিকেল ফিজিক্স টোটালি আলাদা একটা জিনিস, টোটালি আলাদা একটা জনরা এটার আছে। সেটা হলো কি, তুমি একটা জিনিস নোটিস করবা যে মেডিকেল ফিজিক্স যেটা আছে এখানে মেইনলি আসে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন, থিওরিটিক্যাল প্লাস ইনফরমেটিভ প্রশ্ন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক খোলো, তুমি ভার্সিটি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক খোলো, তুমি এইচএসসির প্রশ্ন দেখো, তুমি একটা জিনিস নোটিস করবা যে ফিজিক্স মেইনলি একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্সে ম্যাথ বেশি দেয়, থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন কম দেয়। কিন্তু মেডিকেল ফিজিক্স একদম ব্যতিক্রম, এই কারণেই অনেকে অনেক বেশি বাস খায় যায়। সেটা হলো মেডিকেল ফিজিক্স টোটালি থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন বেশি আছে। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই বিগত বছরে তো এই যে এইচএসসি 24 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল তখন তো আমার টোটাল 8টা ম্যাথ দিছিল। সো একটা জিনিস বলে রাখি, মেডিকেলের ফিজিক্সে গত বছর যখন 8টা ম্যাথ দিছিল এটা খুব রেয়ার, খুব অ্যাটিপিক্যাল হয়েছে। বাট এই 8টা ম্যাথই ছিল আমার ইসাক স্যারের ডিরেক্ট অনুশীলনী থেকে তুলে দেওয়া ম্যাথ। যে এখানে আসলে ম্যাথের গুরুত্বটা কম। তুমি ইসাক স্যারের অনুশীলনী তো আমি আগেই বললাম অনুশীলনী ভালোভাবে পড়তে হবে, তুমি যদি অনুশীলনী ম্যাথগুলো ভালোভাবে করো তাইলে তুমি 8টা ম্যাথ পারতা না। সো ইন জেনারেলি আমরা দেখবো যে মেডিকেলে যখন টিপিক্যাল প্রশ্ন হয়, আমার বেলা বা তার আগের বেলা বা যতবারই প্রশ্ন হয়েছে, ইভেন আমার বেলাও মেডিকেল ফিজিক্সে বা মেডিকেলের ফিজিক্সে টোটাল 2টা ম্যাথ দেয়। হ্যাঁ, 2টার বেশি ম্যাথ দেয় না। এখন এইচএসসি 24 ব্যাচের বেলা এটা একটু ব্যতিক্রম করছে, বাট মজার কথা হলো সবগুলো অনুশীলনী থেকে দিছে। সো এই জন্য আমাদেরকে এখানে একটু ব্যতিক্রমী স্ট্র্যাটেজি খাটাইতে হবে মেডিকেলের ফিজিক্সের জন্য। এখানে ভার্সিটি ইউনিট বা ইঞ্জিনিয়ারিংয়ের মতন স্ট্র্যাটেজি খাটাইলে হবে না। সো এটার জন্য আমাদের মেনলি কী লাগবে, সেটা হলো একটা ভালো দাগানো বই লাগবে ভাইয়া। তুমি অনলাইনে আমাদের যে ফিজিক্সের ক্লাস আছে অথবা অন্য জায়গায় যদি ফিজিক্সের ক্লাস করো ভালো কথা, ফিজিক্সের ক্লাস করার পর করলা, অ্যান্ড তুমি যদি খালি ক্লাসের জিনিসই বারবার পড়ো না তাহলে একদম আকাশ ভরা তারা অবস্থা হবে। সো এই জন্য তোমার কি লাগবে, আগে ক্লাস করব, তারপর আমি মেইন বই পড়বো। কোন মেইন বই পড়বো? ইসাক স্যার অথবা তপন স্যার। এখন ইসাক স্যার অথবা তপন স্যার কেন? ইসাক স্যার এবং তপন স্যারের বই প্রায় সেম, 90% সেম, 10% একটু ডিফারেন্ট, বাট এটাতে আসলে খুব একটা যায় আসে না। যারা এইচএসসি 2 বছর তপন স্যারের বই পড়ছো তারা হঠাৎ করে ইসাক স্যারের সুইচ করিও না, দরকার নাই। বাট ইসাক স্যারের বই পড়লে ভালো, বাট যারা এতদিন তপন স্যারের বই পড়ছো সুইচ করার দরকার নেই। যদি তুমি শুধু তপন স্যারের বই পড়ো,
পাশাপাশি তপন স্যারের অনুসরণী এবং ইসাক স্যারের অনুসরণী পড়ো, তাইলেই মোর দেন এনাফ। এখানে আমাদের সব থেকে বেশি গুরুত্ব কিসের? একটা দাগানো বইয়ের, যেহেতু আমার মেডিকেল ফিজিক্সে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন বেশি দিচ্ছে। সো একটা দাগানো ভালো একটা দাগানো বই লাগবে, যেটা তোমাদেরকে আমরা আমাদের কোর্সে প্রোভাইড করছি, অথবা তোমরা যদি আমাদের কোর্সেও এনরোল না করো, বাট তোমরা একটা ভালো দাগানো বইয়ের সোর্স কালেক্ট করবা। এখন এটা আমি জানি না অন্য জায়গায় দাগানো বই কেমন আছে, বাট আমাদের দাগানো বই আসলে টপ নচ। সো একটা ভালো দাগানো বই লাগবে। কেন লাগবে? কারণ ওই যে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন, এগুলো কিন্তু মেইন বই থেকেই দেয়। আবার মেইন বই যদি ভালোভাবে পড়া থাকে না, এই মেইন বই ভালোভাবে পড়া থাকলে তুমি অনুশীলনী প্রশ্ন খুব ভালোভাবে পারবা। সো তোমার প্রথমে কাজ হচ্ছে একটা ভালো দাগানো বই পড়া, তারপর সাথে সাথে দাগানো ক্লাস করলা, দাগানো বই পড়লা, এরপর তোমার কাজ হচ্ছে ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনী নিয়ে বসে যাওয়া। এর মধ্যে দেখবা কিছু ম্যাথ আছে ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনীতে, যেগুলো আসলে হাতে কলমে করা যায়। এই ম্যাথগুলো তোমাকে হাতে কলমে করতে হবে, সূত্র দিয়ে বুঝে বুঝে ম্যাথগুলো হাতে কলমে করতে হবে। যদি একবার করো তাহলে তোমার এই মেডিকেল ফিজিক্সের ম্যাথের প্রিপারেশন টোটালি কমপ্লিট হয়ে যাবে। অন্য বইয়ের ভিতরে ম্যাথ লাগবে না। কেন লাগবে না? কারণ তুমি যদি অনুশীলনী ম্যাথগুলোই করো বুঝে বুঝে হাতে কলমে, এই সেম টাইপের ম্যাথই আসলে বইয়ের ভিতরে আছে। তাহলে সেম টাইপের ম্যাথ যদি বইয়ের ভিতর থেকে দেয়, তুমি যদি প্রসেসটা জানো, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাগা দিয়ে আসতে পারবে না? অবশ্যই পারবা। সো এই জন্য আমরা ফার্স্টে দাগানো বই পড়বো, একটা ভালো দাগানো বই, তারপর অনুশীলনী পড়বো। আর আই রিপিট, কখনো একটা দাগানো বইয়ের সৌন্দর্য দেখে ওই দাগানো বই ফলো করবা না। দাগানো বই ফলো করবা কোয়েশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক এবং মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, এগুলো দেখার পরে তো দেখবা যে ভালোভাবে দাগানো আছে কিনা, মেইন মেইন জিনিস দাগানো আছে কিনা, বা কোনো কিছু বাদ দেওয়া আছে কিনা। কিছু কিছু দাগানো বই আছে খুব সুন্দরভাবে দাগানো, লাল নীল হাইলাইটার স্কেল দিয়ে দাগানো। এই ম্যাক্সিমাম এইসব দাগানো বই কিন্তু আসলে কাজের কোনো কিছু থাকে না, এগুলো তো অনেক কিছু বাদ দেওয়া থাকে অথবা এক্সেস বোগাস জিনিস দাগানো থাকে। সো আমরা ম্যাথেরও গেল যে আমরা ম্যাথের শুধু অনুশীলনী ম্যাথগুলো যদি হাতে কলমে করি, তাইলে আর আসলে ভিতরে ম্যাথগুলো খুব একটা লাগে না। আচ্ছা, এটা গেল আমার ফিজিক্সের ক্ষেত্রে। সো ফিজিক্সের ক্ষেত্রে মেইন জিনিস হলো একটা দাগানো বই ফলো করা, তারপরে ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনীগুলো ভালোভাবে পড়া, ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে এগুলো হাতে কলমে করা, দ্যাটস এনাফ। আর কিছু লাগবে না মেডিকেল ফিজিক্সের জন্য। মেডিকেলের ফিজিক্স তুলনামূলক অন্যান্য জায়গার ফিজিক্সের থেকে অনেক অনেক সোজা। তুমি ভার্সিটি এ ইউনিট, ঢাবি এ ইউনিট, ইঞ্জিনিয়ারিংয়ের ফিজিক্স দেখবা যেগুলো খুব কঠিন, বাট মেডিকেলের ফিজিক্স তুলনামূলক সোজা। জাস্ট মেইন বই আর অনুশীলনী পড়লে মোর দ্যান এনাফ। এরপর আসি হলো আমরা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির ক্ষেত্রে প্রধান সাজেশন হলো, ভাইয়া তোমাকে হাজারি স্যারের বই পড়তে হবে। তুমি তোমার বুয়েটে চান্স পাওয়া ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবা, ভাইয়া আপনি কেমিস্ট্রি কোন বই পড়ছিলেন? উনি বলবে হাজারি স্যার। তুমি ঢাবিতে করা ভাইয়া বা আপুকে জিজ্ঞাসা করবা, ভাইয়া আপনি কেমিস্ট্রির জন্য কি বই পড়ছিলেন? উনি বলবে হাজারি স্যার। তুমি ডিএমসিয়ান যে কোনো ভাইয়াকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আপনি কেমিস্ট্রির জন্য কোন বই পড়ছিলেন? উনি বলবে হাজারি স্যার। হাজারি স্যারের বই ইজ জাস্ট লাইক এ বাইবেল ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড আদার অ্যাডমিশন টেস্ট। সো তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে হাজারি স্যারের বই পড়তে হবে। এখন এটা কেন ভাইয়া, হাজারি স্যারের বই পড়লেই আমি কেন ভালো করবো, বা হাজারি স্যারের বই না পড়লেই কেন আমার বাস খাওয়ার সম্ভাবনা একটু বেশি? এটা একটু ব্যাখ্যা করে। সেটা হলো, তুমি যখন কেমিস্ট্রির মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক খুলবা, ভার্সিটি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক খুলবা, তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক খুলবা, তুমি একটা জিনিস নোটিস করবা, এই কেমিস্ট্রি মেইনলি একটা থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ সাবজেক্ট, অর্থাৎ এখানে ম্যাথের পরিমাণ তুলনামূলক কম। ইভেন তুমি এইচএসসির প্রশ্ন দেখো, দেখবা যে কেমিস্ট্রিতে এমসিকিউতে ম্যাথের পরিমাণ তুলনামূলক কম। তো এই জন্য তুমি যদি থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ পারতে চাও, তাহলে তোমাকে হাজারি স্যারের বই পড়তে হবে। কারণটা কি? যে তোমার কোয়েশ্চেন করছে উনি হাজারি স্যারের বই পড়ছে, তার ছেলে ওই বই পড়ছে, তার বাপও ওই হাজারি স্যারের বইই পড়ছে। হাজারি স্যারের বই ইস এ গোটেড জিনিস। তুমি যদি এটা পড়ো, তাইলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা কোপায় দিয়ে আসতে পারবা, ইভেন ভার্সিটি ইউনিটও কোপায় দিয়ে আসতে পারবা। ঠিক আছে? এখন ইঞ্জিনিয়ারিংয়ে কিছু ডিপার ম্যাথ দেয় বা কিছু ডিপার কনসেপ্ট দেয়, যেগুলোর জন্য আসলে কনসেপ্ট বুক দেখলেই মোর দেন এনাফ, অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক দেখলেই মোর দেন এনাফ। বাট ভার্সিটি এবং মেডিকেলের জন্য তুমি যদি হাজারি স্যারের বইটা দেখো, তাইলেই মোর দেন এনাফ, তোমার আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? সো হাজারি স্যারের ক্ষেত্রেও তোমার একটা দাগানো বই লাগবে, ভালো দাগানো বই। কারণ হাজারি স্যারের বইটাও এই মোটা একটা বই। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমি নোট পড়বো বা স্লাইড পড়বো। একটা জিনিস খেয়াল রাখবা, নোট পড়ে এবং স্লাইড পড়ে ফিজিক্সে ভালো করা যায়, কেমিস্ট্রিতে ভালো করা যায় না। কারণ কেমিস্ট্রি মেনলি কি একটা থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ সাবজেক্ট। এই সাবজেক্টে ম্যাথের পরিমাণ তুলনামূলক কম, বাট যতগুলো থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন আসে, যতগুলো ভর্তি পরীক্ষায়, তার প্রায় 99% ইনফো আসে ডিরেক্ট হাজারি স্যার থেকে। বাট হাজারি স্যারের বইও আমাদের সব কিছু লাগে না, একটা ভালো দাগানো বই লাগে। সো মেডিকেলের জন্য দাগানো বইয়ের গুরুত্ব অপরিসীম। সো একটা ভালো দাগানো বই লাগবে। সো ভালো দাগানো বই কোথায় পাবো? অবশ্যই আমাদের কোর্সে, অথবা যদি আমাদের কোর্সে এনরোল না করো, যে কোনো একটা ভালো দাগানো বই ফলো করবা, অ্যান্ড নোটিস করবা যে এখানে আসলে সব কিছু ভালোভাবে দাগানো আছে কিনা, এক্সট্রা বোগাস জিনিসপাতি দাগানো আছে কিনা, ইম্পর্টেন্ট জিনিস বাদ দেওয়া আছে কিনা। ঠিক আছে? সো একটা ভালো দাগানো বই লাগবে। তুমি ক্লাস করলা, তারপর হাজারি স্যারের দাগানো বই পড়বা। এরপর তোমার কাজ হচ্ছে কবির স্যার এবং হাজারি স্যারের অনুশীলনী ঠাড়ায় মুখস্থ করা। এখন এখানে আমি একটা কথা বলে রাখি,
ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেল ফিজিক্স খুব ইজি, কারণ এখানে ম্যাথ দেয় না, ম্যাথ দিলেও কম, অনুশীলনী ম্যাথ করলেও হয়ে যায়। এখন এই যে আমার কেমিস্ট্রি যেটা বললাম থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ সাবজেক্ট, এখানেও আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিছু ম্যাথ দেয়। আমি একটা আগে কথা বলে রাখি, আমার কথা মেডিকেল অ্যাডমিশন টেস্টের পর মিলাই নিও। সেটা হলো ম্যাথ না, কেমিস্ট্রির ম্যাথ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি থেকে যদি একটা ম্যাথ দেয়, সেটা দিবে হলো পরিমাণগত রসায়ন থেকে। সেকেন্ড যদি আরেকটা ম্যাথ দেয়, যে না 2 নম্বর ম্যাথ দেয় যদি, তাহলে সেটা দিবে পিএইচ এর ম্যাথ। 3 নম্বর যদি কোনো ম্যাথ দেয়, তাহলে সেটা দিবে গুণগত রসায়নের ম্যাথ, যেটা তোমাকে মুখস্থ দাগাইতে হবে, এটা তুমি হাতে কলমে করতে পারবা না। সো এই জন্য আমাদের কি করতে হবে, পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের অনুশীলনীটা ভালোভাবে হাতে কলমে করতে হবে। আমি সবগুলো সূত্র দিয়ে পারতেছি কিনা বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি হাজারি স্যার এবং কবির স্যারের অনুশীলনী পরিমাণগত রসায়ন ভালোভাবে করে ফেলো, তাহলে তোমার কেমিস্ট্রি ম্যাথ টোটালি ডান, সেটা মেডিকেলের জন্য, ঠিক আছে। সো এই জন্য আমরা ম্যাথ নিয়ে খুব বেশি প্যারা নিব না, আমরা হাজারি স্যারের বই পড়া নিয়ে একটু বেশি প্যারা নিব। এরপর আমরা একটা খুব মজার জিনিসে আসি, বায়োলজির এরিয়া মার্কিং যেমন কাজ করে, কেমিস্ট্রির ক্ষেত্রে এরিয়া মার্কিং জিনিসটা খুব ভালো কাজ করে। সেটা হলো কারণ কি, কারণ মেডিকেল ফিজিক্স যেমন হলো আমার একটা থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ, বাট অন্যান্য জায়গায় ম্যাথ বেশি আসে, কিন্তু এই কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে, এ আসলে সব জায়গায় থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। সো এখানে যদি তুমি একটু এরিয়া মার্কিং করে পড়ো, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায়। কেমন করে ইজি হয়ে যায় আমি বলি, তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলবা, গুণগত রসায়ন চ্যাপ্টারটা, তুমি একটা জিনিস নোটিস করবা যে এই চ্যাপ্টারের 3টা জায়গা থেকে অনেক বেশিবার প্রশ্ন দিয়েছে বিগত বছর। কি কি জায়গা? একটা হলো আয়ন শনাক্তকরণের যে অংশটুকু, তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপর হলো আমার শিক্ষা পরীক্ষা, এবং এই চ্যাপ্টারের শেষের দিকে বিভিন্ন বিশুদ্ধকরণ পরীক্ষার যে ব্যবহারগুলো আছে, এগুলো জায়গা থেকে বেশি প্রশ্ন দিছে, অর্থাৎ এই 4টা টপিক থেকে। তাহলে তুমি কি করবা, এই 4টা টপিক তোমার প্রথম কাজ হচ্ছে বই খুলে এই 4টা টপিক ঠাড়ায় মুখস্থ করা, দেন আবার শুরু থেকে বইয়ের চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করা। সো এর জন্য আমরা আমাদের কোর্সে এরা মার্কিং পিডিএফও অ্যাড করে দিচ্ছি কেমিস্ট্রি। কেউ যদি ক্লাস করে, ক্লাস করার পর ওই একবার পিডিএফটা দেখে নেয়, তার মাথায় আসলে ঢুকে যাবে যে কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে, কোন কোন জায়গাগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। দেন যদি সে মেইন বই পড়ে, তাহলে তার প্রিপারেশন ফুললি কমপ্লিট। সো এই জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা একটু এরা মার্কিং করে পড়বো, কারণ এখানেও না আসলে থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ প্রশ্ন বেশি দেয়, পাশাপাশি হাজারিসের বই মোটামোটা অনেক বেশি ইনফো, সব আসলে লাগে না। এই জন্য এটাও একটু এরা মার্কিং করে পড়ার চেষ্টা করবো। সেম প্রসেস আমাদের কোর্সে যদি ভর্তি নাও, তাহলে তোমার ওই সেম প্রসেস করতে হবে, অর্থাৎ মেডিকেল কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি টাইপগুলো বোঝার ট্রাই করো, ঠিক আছে। সো এই গেল হলো আমার কেমিস্ট্রির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ফার্স্টে দাগানো বই ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে হাজারি স্যারের বই ভালোভাবে পড়তে হবে, নাহলে তুমি পারবা না। বিভিন্ন ক্লাসের স্লাইড বা বিভিন্ন স্যারের নোট পড়ে আসলে কেমিস্ট্রিতে ভালো করা যায় না, এটা আমি বারবার বলতেছি। সো নোট বা ক্লাস স্লাইডের পিছনে দৌড়ায়ও না, মেইন বই পড়বা, হাজারি স্যারের বই, তারপর তুমি অনুশীলনী পড়বা। দেন একটা জিনিস স্পেশালি করবা, সেটা হলো পরিমাণগত রসায়নের যতগুলো ম্যাথ আছে অনুশীলনীতে, হাজারি স্যার এবং কবির স্যার বোথ, এগুলো একটু হাতে কলমে করার ট্রাই করবা, ঠিক আছে। তাইলেই তোমার মেডিকেল কেমিস্ট্রি ফুলি কমপ্লিটেড। এরপরে আমরা আসি ইংলিশের ক্ষেত্রে। এখন মেডিকেলের যে ইংলিশ আছে, এটাকে আমরা টোটাল 2টা অংশে ভাগ করতে পারি। কোন 2টা অংশে ভাগ করতে পারি ভাইয়া? একটা হলো আমার টোটালি মুখস্থ বিদ্যা, অর্থাৎ ভোকাবুলারি পার্ট, আরেকটা আছে হলো আমার বুঝা পার্ট, এটা আমি সহজ বাংলায় বলতেছি, বুঝার পার্ট বা গ্রামার পার্ট। এখন মজার কথা হলো, এই ইংলিশের মুখস্থ বিদ্যা থেকে আমার প্রশ্ন দেয় 6-7টা, আর এই বুঝার পার্ট থেকে আমার প্রশ্ন দেয় হলো বলতে গেলে 8-9টা। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, মাঝে মাঝে, সরি ম্যান টু ম্যান কেন ভ্যারি বলতেছি, ইয়ার টু ইয়ার ভ্যারি করে, মাঝে মাঝে ভোকাবুলারি থেকে বেশি দেয়, মাঝে মাঝে আবার গ্রামার পার্ট থেকেও বেশি দেয়। এখন দেখো, আমরা যদি একটু গড় এস্টিমেশন করি, তাহলে একটা জিনিস নোটিস করবো যে মুখস্থ বিদ্যা থেকে ইন টোটাল আমার যদি সর্বোচ্চ দেয় 7টা প্রশ্ন দিতে পারে, আর যদি বুঝার পার্ট যেটা আছে, গ্রামার পার্ট আছে, এখান থেকে যদি সর্বনিম্ন প্রশ্ন দেয়, তাহলে আমার 8টা প্রশ্ন দেয়। এই ক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করছিলাম, স্ট্র্যাটেজিটা তোমাদের সাথেও শেয়ার করি। যারা অ্যাভারেজ বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছো, তারা এই স্ট্র্যাটেজিটা শেয়ার করবা। সেটা হলো কি ভাইয়া? সেটা হলো আমি নিজেকে পণ করছিলাম বা প্রতিজ্ঞা করছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষায় গ্রামার পার্ট থেকে যে কয়টা প্রশ্ন আসুক আমাকে সবগুলা পারতে হবে। অর্থাৎ এখানে যদি 8টা প্রশ্ন আসে মেডিকেল ইংলিশে, তাহলে আমি 8টার মধ্যে 8 মার্কই পায়ে ছাড়বো। এখন এরপর আমার আরেকটা স্ট্র্যাটেজি ফলো করছিলাম, এই যে আমার মুখস্থ বিদ্যা, গ্রামার পার্ট বাদে ভোকাবুলারি পার্ট, যেখানে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, এইসব জিনিস আছে যেগুলো আসলে টোটালি মুখস্থ বিদ্যা, এগুলোর জন্য আমি একটা কাজ করছিলাম। সেটা হলো যে আমি প্রতিদিন অল্প অল্প করে এই ভোকাবুলারি পার্টটা দেখতাম। আর এই জিনিসটা আমি আল্লাহর উপর কিছুটা ছাড়াই দিয়েছিলাম, যে যদি এমন কঠিন প্রশ্ন ভোকাবুলারি থেকে দেয় যেগুলো আমি পারবো না, সেটা আমি জীবনও পারবো না, কারণ এটা টোটালি মুখস্থ বিদ্যা।
সো মুখস্থবিদ্যা যার ভালো সেইগুলোতে বেশি ভালো করবে। যেহেতু আমার মুখস্থবিদ্যা খুব একটা ভালো ছিল না, সো আমি করছিলাম কি, আমি প্রতিদিন এটা দেখতাম ভোকাবুলারি পার্টটা। আমি 2 পেজ সিনোনিম অ্যান্টোনিম দেখতাম, 2 পেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতাম, 2 পেজ স্পেলিং দেখতাম, যতটুকু আমার ভালো লাগতো। অ্যান্ড পাশাপাশি আমার যে সিলেবাস ছিল বা আমার যে রুটিনটা ছিল ওই রুটিন অনুযায়ী ভোকাবুলারি পড়তাম, বাট এক্সট্রা টাইম দিতাম আমি একটু এই ভোকাবুলারি পার্টটুকু, কারণ এই জিনিসটা কঠিন। বাট গ্রামার জিনিসটাকে আমি একটু বেশি ফোকাস দিতাম, কারণ এখান থেকে প্রশ্ন আসলে মার্ক পাওয়া ইজি। ঠিক আছে, সো এখন আমরা ইংলিশের জন্য কি করব, ফার্স্টে আমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করে তাহলে দেখবে যে 15 টপিক যে আছে, এই 15 টপিকের বাইরে থেকে মেডিকেল ইংলিশে প্রশ্ন আসে না। এটা নিয়ে আমি একটা ডিটেলস সেপারেট ভিডিও বানাবো, বাট আপাতত বলি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক বলি। এক হলো পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তারপর হলো সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হলো সেন্টেন্স কারেকশন, স্পেলিং। এই যে কয়েকটা টপিক, এগুলো টপিক থেকে বিগত বছর ঘুরে ফিরে প্রশ্ন আসতেই থাকে। তা বাদ দিয়েও আরও কিছু টপিক আছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ, যেমন টেন্স, তারপর ট্রান্সলেশন, প্রভাবস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এগুলোও আসলে আমাদের লাগে। সো তুমি যদি একবার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে 15 টপিকের বাইরে থেকে তোমার প্রশ্ন আসে না। এরপর তোমার কাজ হচ্ছে এটাকে 2 ভাগে ভাগ করা, একটা হলো মুখস্থ বিদ্যা পার্ট আর একটা হলো বুঝার পার্ট। মুখস্থ বিদ্যার পার্টটুকু যেমন সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো তোমার প্রতিদিন অল্প অল্প করে দেখা। পাশাপাশি যেটা তোমার সিলেবাস আছে বা যেই কোচিংয়ের সিলেবাস তুমি ফলো করতেছো ওটার সাথে তো পড়বাই, বাট প্রতিদিন এটা থেকে একটু সময় দেওয়া। তারপর বাকি যে সময়টুকু আছে, অর্থাৎ এই যে সিলেবাস অনুযায়ী যখন তুমি বুঝার পার্টটুকু বা গ্রামার পার্টটুকু পড়বা তখন ওটাতে একটু বেশি ফোকাস দিবা। এটুকু এনশোর করবা যেন গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসলে তোমার যেন ভুল না যায়। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, ইংলিশ কিন্তু খুব ক্রুশাল একটা সাবজেক্ট। তুমি ঢাকার মেডিকেলে পড়বা না নিচের দিকের মেডিকেলে পড়বা, এটা কিন্তু আইডেন্টিফাই করে দেয় ইংলিশ। আর ইংলিশের ক্ষেত্রে আমি একটা ভুল তোমাদের অনেক করতে দেখছি, যে তোমরা আগে বিভিন্ন ভাইয়ার ক্লাস করো, ভাইয়া আসে ক্লাস 1.5 ঘন্টা ধরে পড়ায় বা 2 ঘন্টা ধরে করায়, ভাইয়া আসে কয়েকটা রুলস পড়ায়, রুলসের আন্ডারে 5-10টা এমসিকিউ বা ইন টোটাল হাইয়েস্ট 50টা এমসিকিউ সলভ করে, তারপর ভাইয়া চলে যায়। বাট এটা করলে না আসলে মেডিকেলের চান্স হয় না। মেডিকেলের ইংলিশ ইজি, বা মেডিকেলের ইংলিশ আসলে নিজে পড়তে হবে। কীভাবে পড়তে হবে, তোমাকে ফার্স্টে আগে রুলস পড়তে হবে, দেন রুলসের আন্ডারে প্র্যাকটিস করতে হবে। তুমি একটা জিনিস নোটিস করবা, তুমি ওই ভাইয়ার ক্লাসে 2 ঘন্টা ধরে করতেছো, ওখানে তুমি টোটাল 50টা প্র্যাকটিস সলভ করতে পারবা। বাট তুমি যদি ওই 2 ঘন্টা নিজে বসো, তুমি প্রায় 150টার মতন এমসিকিউ নিজে সলভ করতে পারবা, এটাতে কিন্তু তোমার প্র্যাকটিস হবে। সো ইংলিশের ক্ষেত্রে ক্লাসকে বেশি ফোকাস দিবা না, আই রিপিট, ইংলিশের ক্ষেত্রে ক্লাসকে বেশি ফোকাস দিবা না, নিজে প্র্যাকটিসকে বেশি ফোকাস দিবা। আর এখানে আমি আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে ইংলিশের ক্ষেত্রে না এক্সাম দেওয়া ম্যান্ডাটরি। তুমি যদি ইংলিশের উপর ভালোভাবে এক্সাম দাও তাহলে কিন্তু আসলে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা। সো আমাদের যে ফুল মেডিকেল কোর্সটা আছে এখানে ইংলিশের উপর আলাদা এক্সামও আছে, যেমন পাশাপাশি ইংলিশের উপর আলাদা ক্লাসও আছে। তুমি যদি ইচ্ছা হয় তুমি ক্লাস করবা, তারপর তোমাকে নিজে কিন্তু বেশি সময় দিতে হবে। যদি ক্লাস না করো তাও সমস্যা নেই, বাট তোমাকে নিজেই ইংলিশে বেশি ফোকাস দিতে হবে। আর পাশাপাশি আমাদের উপর ইংলিশের উপর আলাদা করে এক্সাম আছে, যে খালি ইংলিশের উপর এক্সাম। তুমি যদি ওগুলাও দাও অ্যান্ড ওই সিলেবাস অনুযায়ী এক্সামগুলো দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন ফুল কমপ্লিট হয়ে যাবে। এটা গেল আমার ইংলিশের ক্ষেত্রে। এরপর আসি জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে আমরা 2টা পার্টে ভাগ করতে পারি জিকেকে। কোন 2টা পার্টে ভাইয়া? একটা হলো আমার জিকের ক্ষেত্রে হলো বাংলাদেশ পার্ট, সেটা হলো বাংলাদেশ বিষয়াবলী, প্রাচীন বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ। আরটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। এই আন্তর্জাতিক বিষয়াবলীটা রিসেন্ট অ্যাড হয়েছে, অ্যান্ড এর আগে অ্যাড ছিল 2019 সালের আগে। বাট তুমি যদি 2019 সালের আগের প্রশ্নগুলো দেখো, যখন আমার আন্তর্জাতিক অ্যাড ছিল তখনও আন্তর্জাতিক ছিল একটা খুচরা টপিক। খুচরা টপিক বলতে কি বোঝায়, অর্থাৎ আন্তর্জাতিক থেকে 1-2টা প্রশ্ন দেয়, এর বেশি প্রশ্ন দেয় না। সো তোমরা যখন এখন সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, সো তোমাদের বেলাও আন্তর্জাতিক একটা খুচরা টপিক, এখান থেকে বেশি প্রশ্ন দিবে না। সো এটাতে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর এক্ষেত্রে আমি একটা কথা বলি রাখি, জিকের ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিগত বছরের প্রশ্নতে সব থেকে বেশি ইমফেসাইজ দিতে হবে। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, মেডিকেলের জিকে এবং মেডিকেলের ইংলিশের ক্ষেত্রে কখনোই স্যাররা নতুন প্রশ্ন বানায় না, স্যাররা সবসময় বিগত বছরের প্রশ্নই তুলে দেয়। এখন আমি একটা কথা বলি, বিগত বছরে অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল তাদের বেলা জিকে প্রশ্নে অনেক মাতামাতি, 10টা প্রশ্ন অনেক কঠিন হ্যান ত্যান। বাট এই 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্নই ছিল বিগত বছরে আসা প্রশ্ন। কোন কোন জায়গা থেকে আসা প্রশ্ন? বিসিএসে আসা প্রশ্ন, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন এবং বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্ন। 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন বিগত বছরে আসা প্রশ্ন। তো তোমরা যারা বিভিন্ন নদনদীর ক্লাস দেখো, ভাইয়া আসে তোমাদের সাথে গল্প করে, ঢং করে, নাচানাচি করে, বা আপু আসে তোমাদের সাথে বিড়াল দেখায়, এইসব আসলে কেন করো আমি আসলে জানি না। বাট জিকের ক্লাসের থেকে তোমাকে আসলে বেশি গুরুত্ব দিতে হবে বিগত বছরে আসা এমসিকিউতে, কারণ 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন। আমাদের বেলাও 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন ছিল বিগত বছরে আসা এমসিকিউ থেকে, বাকি 2টা প্রশ্ন সারা বানাই দিছিল। এটা সারা বানাই দিবেও। তোমাদের বেলাও কম করে 10টার মধ্যে 7 থেকে 8টা প্রশ্ন বিগত বছরে আসা প্রশ্ন থাকবে, বাকি 2-3টা সারা নিজেরা বানাই দিবে। ইভেন এই যে আন্তর্জাতিক নিয়ে গত বছর অনেক লাফালাফি হলো না, আন্তর্জাতিক অনেক ক্রেজি একটা জিনিস পারতে হবে। তো এই আন্তর্জাতিক থেকে বিগত বছর কয়টা প্রশ্ন দিচ্ছে তুমি একটু নিজে নোটিস করিও।
2019 সালের আগের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো কয়টা করে প্রশ্ন দিছে। সো আন্তর্জাতিক একটা খুচরা টপিক, এটা নিয়ে আসলে বেশি মাতামাতি করার কিছু নেই। আমার বিগত বছরে আসা আন্তর্জাতিক যেগুলো প্রশ্ন আছে ওগুলো যদি আমি মুখস্থ করি তাইলে মোর দেন এনাফ। সো বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুইটা টপিকেরই আন্ডারে যতগুলো প্রশ্ন আছে সবগুলো তোমাকে ভালোভাবে সলভ করতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে। জিকে একটা মুখস্থ বিদ্যার সাবজেক্ট বা মুখস্থ করতে হবে। আমি এমন মানুষকেও দেখছি যে যারা হলো ইংলিশের ভোকাবুলারি ক্লাস করে, মানে কি ভাই, মানে ইংলিশের ভোকাবুলারি ক্লাস তুই কেন করবি, কি দরকার, দরকার তো নাই। তুমি জিকে নদীর ক্লাস কেন করবা, দরকার তো নাই। আমি বিগত বছরে আসা প্রশ্নগুলো মুখস্থ করি, তাইলে হয় না? এই দিক দিয়ে নদী যাচ্ছে, এই দিক দিয়ে নদী যাচ্ছে, ভাইয়া আসে তোমাকে বিড়াল দেখাচ্ছে, তার আপু আসেন ঢং করতেছে, এগুলো তো দরকার নাই। এই জন্য অবশ্যই জিকের ক্ষেত্রে বিগত বছরে আসা প্রশ্নকে একটু বেশি প্রায়োরিটি দিবা। এরপর আমি একটা জিনিস অ্যাড করব, যেটা আমার প্রায় গাইডলাইন শেষ, বাট সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া আসলে তোমার মেডিকেলের চান্স হবে না, সেটা আমি এখন বলবো। সেটা হলো মহান আল্লাহ তাআলার অনুগ্রহ। তুমি যদি মহান আল্লাহ তাআলার কাছে না চাও, মহান আল্লাহ তাআলা যদি মনে না করেন যে তুমি আসলে এটা যোগ্য, তাহলে তুমি কখনোই মেডিকেলের চান্স পাবা না। মহান আল্লাহ তাআলা সবাইকে আসলে নিজ হাতে মানব সেবা করার সুযোগ দেন না। ডাক্তার হওয়া মানে নিজ হাতে কিন্তু মানব সেবা করার সুযোগ পাওয়া। শাহেখ আহমদুল্লাহকে তোমরা অনেকে চিনো, উনি আমাদের ঢাকা মেডিকেল কলেজে আসছিলেন। সো উনি বলছিলেন যে ওনার লাইফে আসলে কোনো রিগ্রেট নাই, বাট একটা ছোট দুঃখ আছে যে উনি কোনোদিন ডাক্তার হইতে পারেন নাই। যদি উনি ডাক্তার হইতে পারতেন তাহলে হয়তো নিজ হাতে মানব সেবা করার সুযোগ পাইতেন। সো এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, অ্যান্ড এই স্পেশাল দায়িত্বটা আল্লাহ আসলে সবাইকে দেন না। উনি যার উপর খুশি হন, সৃষ্টিকর্তা যার উপর খুশি হন, উনি তাকেই দেন। সো এই জন্য মেডিকেলের প্রিপারেশন নেওয়ার টাইমে ট্রাই করবা 5 ওয়াক্ত নামাজ পড়ার, বা 5 ওয়াক্ত যদি নামাজ নাও হয়, ট্রাই করবা যে না আমি নামাজটা পড়ার চেষ্টা করতেছি, চেষ্টাটা করবা। পাশাপাশি আল্লাহর কাছে বেশি করে চাবা, কারণ মহান আল্লাহ তাআলা যদি না চায়, আমি যত স্ট্র্যাটেজি বললাম, যত টিপস বললাম, যত আমাদের কোর্স বললাম, এখানে যদি তুমি এনরোল করো অথবা আমার টিপসও ফলো করো, বাট আলটিমেটলি যদি আল্লাহ যদি না চান, তাহলে কিন্তু আসলে এটা হবে না। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে এইভাবে চাবা যে আল্লাহ আমাকে একটা মেডিকেলের জন্য, একটা মেডিকেলকে আমার জন্য মঙ্গলজনক করে দাও, অথবা আমাকে একটা মেডিকেলের চান্স পায় দাও প্লিজ। সো এই জন্য আমি একটা কথা বলে রাখি, যা করো না করো, মহান আল্লাহ তাআলার ইবাদতটা করিও। এই 4টা মাস আল্লাহর কাছে একটু বেশি বেশি চাও, তাহলে ইনশাল্লাহ তোমার মেডিকেলের চান্স হবে। সো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ফেসবুক আইডি এসএম আরাফাত ফেরদৌস, এখানেও তুমি চাইলে ফলো করতে পারো, অথবা তোমাদের যে কোনো প্রশ্ন হালকা ফ্যামিলি গ্রুপে আছে, ওখানেও অ্যাড হয়ে আস করতে পারো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।